রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা থেকে একটি অংশ পাঠ করছি। সকাল থেকে রাত পর্যন্ত পড়াশুনোর জাঁতা কল চলছেই। ঘর ঘর শব্দে এই কলে দম দেওয়ার কাজ ছিল আমার সেজ দাদা হেমেন্দ্রনাথের হাতে। তিনি ছিলেন কড়া শাসনকর্তা। তম্বুরার তারে অত্যন্ত বেশি টান দিতে গেলে পটাং করে যায় ছিঁড়ে। তিনি আমাদের মনে যতটা বেশি মাল বোঝাই করতে চেয়েছিলেন তার অনেকটাই ডিঙি উল্টিয়ে তলিয়ে গেছে। এ কথা এখন আর লুকিয়ে রাখা চলবে না। আমার বিদ্যেটা লোকসানি মাল। সেজ দাদা তাঁর বড় মেয়েকে শিখিয়ে তুলতে লেগেছিলেন। যথাসময়ে তাকে দিয়েছিলেন লোরেটোতে ভর্তি করে। তার পূর্বেই তার ভাষায় প্রথম দখল হয়ে গেছে বাংলায়। প্রতিভাকে বিলিতি সঙ্গীতে পাকা করে তুললেন। তাতে করে তাকে দিশি গানের পথ ভুলিয়ে দেওয়া হয়নি, সে আমরা জানি। তখনকার দিনে ভদ্র পরিবারে হিন্দুস্তানি গানে তার সমান কেউ ছিল না। বিলিতি সঙ্গীতের গুণ হচ্ছে তাতে সুর সাধানো হয় খুব খাঁটি করে, কান দোরস্ত হয়ে যায়, আর পিয়ানোর শাসনে তালেও ঢিলেমি থাকে না। এদিকে বিষ্ণুর কাছে দিশি গান শুরু হয়েছে শিশুকাল থেকে। গানের এই পাঠশালায় আমাকেও ভর্তি হতে হলো। বিষ্ণু যে গানে হাতখড়ি দিলেন, এখনকার কালের কোনো নামি বা বেনামি ওস্তাদ তাকে ছুঁতে ঘৃণা করবেন। সেগুলো পাড়া গেয়ে ছড়ার অত্যন্ত নিচের তলায়। দু একটা নমুনা দিই। এক যে ছিল বেদের মেয়ে, এলো পাড়াতে সাধের উল্কি পড়াতে। আবার উল্কি পড়া যেমন তেমন লাগিয়ে দিল ভেলকি ঠাকুরঝি। উল্কির জ্বালাতে কত কেঁদেছি ঠাকুরঝি। আরও কিছু ছেঁড়া ছেঁড়া লাইন মনে পড়ে, যেমন চন্দ্র সূর্য হার মেনেছে, জোনাক জালে বাতি, মোগল পাঠান হদ্দ হলো, ফার্সে পড়ে তাঁতি। গণেশের মা কলা বউকে জ্বালা দিও না, তার একটি মোচা ফললে পরে কত হবে ছানাপোনা। অতি পুরনো কালের ভুলে যাওয়া খবরের আমেজ আসে এমন লাইনও পাওয়া যায়, যেমন এক যে ছিল কুকুর চাটা, শেয়াল কাটার বোন, কেটে করলে সিংহাসন। এখনকার নিয়ম হচ্ছে প্রথমে হারমোনিয়ামে সুর লাগিয়ে সারেগামা সাধানো, তারপরে হালকা গোছের হিন্দি গান ধরিয়ে দেওয়া। তখন আমাদের পড়াশুনোর যিনি তদারক করতেন তিনি বুঝেছিলেন ছেলে মানুষই ছেলেদের মনের আপন জিনিস, আর ওই হালকা বাংলা ভাষা হিন্দি বুলির চেয়ে মনের মধ্যে সহজে জায়গা করে নেয়। তাছাড়া এ ছন্দের দিশি তাল বাঁয়া তবলার বোলের তোয়াক্কা রাখে না, আপনা আপনি নাড়িতে নাচতে থাকে। শিশুদের মন ভোলানো, প্রথম সাহিত্য শেখানো মায়ের মুখের ছড়া দিয়ে। শিশুদের মন ভোলানো, গান শেখানোর শুরু সেই ছড়ায়। এইটে আমাদের উপর দিয়ে পরখ করানো হয়েছিল। তখন হারমোনিয়াম আসেনি এদেশের গানের জাত মারতে। কাঁধের উপর তম্বুরা তুলে গান অভ্যেস করেছি, কলটেপা সুরের গোলামি করিনি। আমার দোষ হচ্ছে শেখবার পথে কিছুতেই আমাকে বেশি দিন চালাতে পারেনি। ইচ্ছে মতো কুড়িয়ে বাড়িয়ে যা পেয়েছি ঝুলি ভর্তি করেছি তাই দিয়েই। মন দিয়ে শেখা যদি আমার ধাতে থাকতো, তাহলে এখনকার দিনের ওস্তাদরা আমাকে তাচ্ছিল্য করতে পারত না, কেননা সুযোগ ছিল বিস্তর। যে কয়দিন আমাদের শিক্ষা
শিক্ষা দেবার কর্তা ছিলেন সেজদাদা, ততদিন বিষ্ণুর কাছে আনমনাভাবে ব্রহ্মসঙ্গীত আউড়েছে। কখনো কখনো যখন মন আপনা হতে লেগেছে, তখন গান আদায় করেছি দরজার পাশে দাঁড়িয়ে। সেজদাদা বেহাগে আওড়াচ্ছেন, অতি গজগামিনী রে। আমি লুকিয়ে মনের মধ্যে তার ছাপ তুলে নিচ্ছি। সন্ধেবেলায় মাকে সেই গান শুনিয়ে অবাক করা খুব সহজ কাজ ছিল। আমাদের বাড়ির বন্ধু শ্রীকণ্ঠবাবু দিন রাত গানের মধ্যে তলিয়ে থাকতেন। বারান্দায় বসে বসে চামেলির তেল মেখে স্নান করতেন। হাতে থাকতো গুড়গুড়ি, অম্বুরি তামাকের গন্ধ উঠত আকাশে। গুনগুন গান চলত, ছেলেদের টেনে রাখতেন চারদিকে। তিনি তো গান শেখাতেন না, গান তিনি দিতেন। কখন তুলে নিতুম জানতে পারতুম না। ফুর্তি যখন রাখতে পারতেন না, দাঁড়িয়ে উঠতেন, নেচে নেচে বাজাতে থাকতেন সেতার। হাসিতে বড় বড় চোখ জল জল করত। গান ধরতেন, मैं छोड़ो ब्रज की बांसुरी। সঙ্গে সঙ্গে আমিও না গাইলে ছাড়তেন না। তখনকার আতিথ্য ছিল খোলা দরজার। চেনাশোনার খোঁজ খবর নেবার বিশেষ দরকার ছিল না। যারা যখন এসে পড়ত তাদের শোবার জায়গাও মিলত, অন্যের থালাও আসতো যথা নিয়মে। সেই রকমের অচেনা অতিথি একদিন লেপ মোড়া তম্বুরা কাঁখে করে তাঁর পুটুলি খুলে বসবার ঘরের এক পাশে পা ছড়িয়ে দিলেন। কানাই হুকোবর্দার যথারীতি তাঁর হাতে দিলে হুকো তুলে। সেকালে ছিল অতিথির জন্যে এই যেমন তামাক তেমনি পান। তখনকার দিনে বাড়ি ভিতরে মেয়েদের সকালবেলাকার কাজ ছিল ওই। পান সাজতে হতো রাশি রাশি বাইরের ঘরে যারা আসতো তাদের উদ্দেশ্যে। চটপট পানে চুন লাগিয়ে, কাঠি দিয়ে খয়ের লেপে, ঠিকমতো মশলা ভরে, লং দিয়ে মুড়ে সেগুলো বোঝাই হতে থাকতো পিতলের গামলায়। উপরে পড়তো খয়েরের ছোপ লাগা ভিজে ন্যাকড়ার ঢাকা। ওদিকে বাইরে সিঁড়ির নিচের ঘরটাতে চলতো তামাক সাজার ধুম। মাটির গামলায় ছাই ঢাকা গুল, আলবোলার নলগুলো ঝুলছে নাগ লোকের সাপের মতো। তাদের নাড়ির মধ্যে গোলাপ জলের গন্ধ। বাড়িতে যারা আসতেন সিঁড়ি দিয়ে উঠবার মুখে তাঁরা গৃহস্থের প্রথম আসুন মশাই ডাক পেতেন এই অম্বুরি তামাকের গন্ধে। তখন এই একটা বাঁধা নিয়ম ছিল মানুষকে মেনে নেওয়ার। সেই ভরপুর পানের গামলা অনেক দিন হলো সরে পড়েছে, আর সেই হুকোবর্দার যাত্রা সাজ খুলে ফেলে ময়রার দোকানে 3 দিনের বাসি সন্দেশ চটকে চটকে মাখতে লেগেছে। সেই অজানা গাইয়ে আপন ইচ্ছে মতো রয়ে গেলেন কিছুদিন। কেউ প্রশ্নও করলে না। ভোরবেলা মশারি থেকে টেনে বের করে তার গান শুনতেন। নিয়মের শেখা যাদের ধাতে নেই তাদের শখ অনিয়মের শেখায়। সকালবেলার সুরে চলতো বংশী হামারি রে। তারপরে যখন আমার কিছু বয়স হয়েছে তখন বাড়িতে খুব বড় উস্তাদ এসে বসলেন, যদুভট্ট। একটা মস্ত ভুল করলেন, জেদ ধরলেন আমাকে গান শেখাবেনি। সেই জন্যে গান শেখাই হলো না। কিছু কিছু সংগ্রহ করেছিলুম লুকিয়ে চুরিয়ে। ভালো লাগলো কাফি সুরে রুমঝুম বারাখে আজু বাদরওয়া। রয়ে গেল আজ পর্যন্ত আমার বর্ষার গানের সঙ্গে দল বেঁধে। মুশকিল হলো এই সময় আর এক অতিথি হাজির হলো, কিছু না বলে কয়ে। বাঘ মারা বলে তাঁর খ্যাতি।
বাঙালি বাঘ মারে, এ কথাটা সেদিন শোনা তো খুব অদ্ভুত। কাজেই বেশিরভাগ সময় আটকা পড়ে গেলুম তাঁরই ঘরে। যে বাঘের কবলে পড়েছিলেন বলে আমাদের বুকে চমক লাগিয়েছিলেন, সে বাঘের মুখ থেকে তিনি কামড় পাননি। কামড়ের গল্পটা আন্দাজ করে নিয়েছিলেন মিউজিয়ামে মরা বাঘের হাত থেকে। তখন সে কথা ভাবিনি, এখন সেটা স্পষ্ট বুঝতে পারছি। তবু তখনকার মতো ওই বীরপুরুষের জন্য ঘন ঘন পান তামাকের জোগাড় করতে ব্যস্ত থাকতে হয়েছিল। দূর থেকে কানে পৌঁছত কানাডার আলাপ। এই তো গেল গান। সেজদাদার হাতে আমার অন্য বিদ্যের যে গোড়াপত্তন হয়েছিল, সেও খুব ফলাও রকমের। বিশেষ কিছু ফল হয়নি, সে স্বভাব দোষে। আমার মতো মানুষকে মনে রেখেই রামপ্রসাদ সেন বলেছিলেন, মন, তুমি কৃষিকাজ বোঝো না। কোনো দিন আমাদের কাজ করা হয়নি। চাষের আঁচড় কাটা হয়েছিল কোন কোন ক্ষেতে, তার খবরটা দেওয়া যাক। অন্ধকার থাকতে বিছানা থেকে উঠি, কুস্তির সাজ করি। শীতের দিনে শিরশির করে গায়ে কাঁটা দিয়ে উঠতে থাকে। শহরে এক ডাকসাইটে পালোয়ান ছিল, কানা পালোয়ান। সে আমাদের কুস্তি লড়াতো। দালান ঘরের উত্তর দিকে একটা ফাঁকা জমি, তাকে বলা হয় গোলাবাড়ি। নাম শুনে বোঝা যায় শহর একদিন পাড়া গাঁটাকে আগাগোড়া চাপা দিয়ে বসেনি। কিছু কিছু ফাঁক ছিল। শহুরে সভ্যতার শুরুতে আমাদের গোলাবাড়ি গোলা ভরে বছরের ধান জমা করে রাখত। খাস জমির রায়তরা দিত তাদের ধানের ভাগ। এই পাঁচিল ঘেঁষে ছিল কুস্তির চালাঘর। এক হাত আন্দাজ খুঁড়ে মাটি আলগা করে তাতে 1 মণ সর্ষের তেল ঢেলে জমি তৈরি হয়েছিল। সেখানে পালোয়ানের সঙ্গে আমার প্যাঁচ কষা ছিল ছেলে খেলা মাত্র। খুব খানিকটা মাটি মাখামাখি করে শেষকালে গায়ে একটা জামা চড়িয়ে চলে আসতুম। সকালবেলায় রোজ এত করে মাটি ঘেঁটে আসা ভালো লাগতো না মায়ের। তার ভয় হতো ছেলের গায়ের রং মেটে হয়ে যায় পাছে। তার ফল হয়েছিল ছুটির দিনে তিনি লেগে যেতেন শোধন করতে। এখনকার কালে শৌখিন গিন্নিরা রং সাফ করবার সরঞ্জাম কৌটোতে করে কিনে আনেন বিলিতি দোকান থেকে। তখন তাঁরা মলম বানাতেন নিজের হাতে। তাতে ছিল বাদাম বাটা, সর, কমলা লেবুর খোসা, আরও কত কি। যদি জানতুম আর মনে থাকতো, তবে বেগম বিলাস নাম দিয়ে ব্যবসা করলে সন্দেশের দোকানের চেয়ে কম আয় হতো না। রবিবার দিন সকালে বারান্দায় বসিয়ে দলন মদন চলতে থাকত। অস্থির হয়ে উঠত মন ছুটির জন্যে। এদিকে স্কুলের ছেলেদের মধ্যে একটা গুজব চলে আসছে যে জন্মমাত্র আমাদের বাড়িতে শিশুদের ডুবিয়ে দেওয়া হয় মদের মধ্যে, তাতেই রংটাতে সাহেবি চেল্লা লাগে। কুস্তির আখড়া থেকে ফিরে এসে দেখি মেডিকেল কলেজের এক ছাত্র বসে আছেন মানুষের হাড় চেনাবার বিদ্যে শেখাবার জন্যে। দেয়ালে ঝুলছে আস্ত একটা কঙ্কাল। রাত্রে আমাদের শোবার ঘরের দেয়ালে এটা ঝুলত। হাওয়ায় নাড়া খেলে হাড়গুলো উঠত খটখট করে। তাদের নাড়াচাড়া করে করে হাড়গুলোর শক্ত শক্ত নাম সব জানা হয়েছিল। তাতেই ভয় গিয়েছিল ভেঙে। দেউড়িতে বাজল 7টা। নীলকমল মাস্টারের ঘড়ি ধরা সময় ছিল নিরেট। 1 মিনিটের তফাৎ হবার জো ছিল না। খটখটে রোগা শরীর, কিন্তু স্বাস্থ্য
তার ছাত্রেরই মতো একদিনের জন্যেও মাথা ধরার সুযোগ ঘটল না। বই নিয়ে স্লেট নিয়ে যেতুম টেবিলের সামনে। কালো বোর্ডের উপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকত, সবই বাংলায়। পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত। সাহিত্যে সীতার বনবাস থেকে একদম চড়িয়ে দেওয়া হয়েছিল মেঘনাদ বধ কাব্যে। সঙ্গে ছিল প্রাকৃত বিজ্ঞান। মাঝে মাঝে আসতেন সীতানাথ দত্ত। বিজ্ঞানের ভাষা ভাষা খবর পাওয়া যেত, জানা জিনিস পরখ করে। মাঝে একবার এলেন হেরম্ব তত্ত্বরত্ন। লাগলুম কিছু না বুঝে মুগ্ধ বোধ মুখস্থ করে ফেলতে। এমনি করে সারা সকাল জুড়ে নানা রকম। পড়ার যতই চাপ পড়ে, মন ততই ভিতরে ভিতরে চুরি করে কিছু কিছু বোঝা সরাতে থাকে। জালের মধ্যে ফাঁক করে তার ভিতর দিয়ে মুখস্থ বিদ্যে ফসকিয়ে যেতে চায়। আর নীলকমল মাস্টার তাঁর ছাত্রের বুদ্ধি নিয়ে যে মত জারি করতে থাকেন, তা বাইরের 5 জনকে ডেকে ডেকে শোনাবার মতো হয় না। বারান্দায় আর এক ধারে বুড়ো দর্জি, চোখে আতশ গাছের চশমা, ঝুঁকে পড়ে কাপড় সেলাই করছে। মাঝে মাঝে সময় হলে নমাজ পড়ে নিচ্ছে। চেয়ে দেখি আর ভাবি, কি সুখেই আছে নেয়ামত। অঙ্ক কষতে মাথা যখন ঘুলিয়ে যায়, চোখের উপর স্লেট আড়াল করে নিচের দিকে তাকিয়ে দেখি দেউড়ির সামনে চন্দ্রভান লম্বা দাড়ি কাঠের কাঁকই দিয়ে আছড়িয়ে তুলছে 2 কানের উপর 2 ভাগে। পাশে বসে আছে কাঁকন পরা ছিপছিপে ছোকরা দরওয়ান, কুটছে তামাক। ওইখানে ঘোড়াটা সকালেই খেয়ে গেছে বালতিতে বরাদ্দ দানা। কাকগুলো লাফিয়ে লাফিয়ে ঠোকরাচ্ছে ছিটিয়ে পড়া ছোলা। জনি কুকুরটার কর্তব্যবোধ জেগে ওঠে, ঘেউ ঘেউ করে দেয় তারা। বারান্দায় এক কোণে ঝাঁট দিয়ে জমা করা ধুলোর মধ্যে পুঁতেছিলুম আতার বিচি। কবে তার থেকে কচি পাতা বেরোবে দেখবার জন্য মন ছটফট করছে। নীলকমল মাস্টার উঠে গেলেই ছুটে গিয়ে তাকে দেখে আসা চাই, আর দেওয়া চাই জল। শেষ পর্যন্ত আমার আশা মেটেনি। যে ঝাঁটা একদিন ধুলো জমিয়েছিল, সেই ঝাঁটাই দিয়েছিল ধুলো উড়িয়ে। সূর্য উপরে উঠে যায়, অর্ধেক আঙিনায় হেলে পড়ে ছায়া। 9টা বাজে। বেটে কালো গোবিন্দ কাঁধে হলদে রঙের ময়লা গামছা ঝুলিয়ে আমাকে নিয়ে যায় স্নান করাতে। 9:30 বাজতেই রোজকার বরাদ্দ, ডাল, ভাত, মাছের ঝোলের বাঁধা ভোজ। রুচি হয় না খেতে। ঘণ্টা বাজে 10টার। বড় রাস্তা থেকে মন উদাস করা ডাক শোনা যায় কাঁচা আমওয়ালার। বাসনওয়ালার ঠং ঠং আওয়াজ দিয়ে চলছে দূরের থেকে দূরে। গলির ধারের বাড়ির ছাদে বড় বউ ভিজে চুল শুকোচ্ছে রোদ্দুরে। তার 2 মেয়ে কড়ি নিয়ে খেলেই চলেছে, কোনো তাড়া নেই। মেয়েদের তখন স্কুল যাওয়ার তাগিদ ছিল না। মনে হতো মেয়ে জন্মটা নিছক সুখের। বুড়ো ঘোড়া পালকি গাড়িতে করে টেনে নিয়ে চলল আমার 10টা 4টার আন্দামানে। 4:30 পর ফিরে আসি স্কুল থেকে। জিমন্যাস্টিকের মাস্টার এসেছেন। কাঠের ডান্ডার উপর ঘণ্টা খানেক ধরে শরীরটাকে উলট পালট করে তিনি যেতে না যেতে এসে পড়েন ছবি আঁকার মাস্টার।
ক্রমে দিনের মরচে পড়া আলো মিলিয়ে আসে। শহরের পাঁচমিশালি ঝাপসা শব্দে স্বপ্নের সুর লাগায় ইট কাঠের দৈত্যটার দেহে। পড়বার ঘরে জ্বলে ওঠে তেলের বাতি। অঘোর মাস্টার এসে উপস্থিত। শুরু হয়েছে ইংরেজি পড়া। কালো কালো মলাটের রিডার যেন ওত পেতে রয়েছে টেবিলের উপর। মলাটটা ঢলঢলে, পাতাগুলো কিছু ছিঁড়েছে, কিছু দাগি। অজায়গায় হাত পাকিয়েছি নিজের নাম ইংরেজিতে লিখে, তার সবটাই ক্যাপিটাল অক্ষর। পড়তে পড়তে ঢুলি, ঢুলতে ঢুলতে চমকে উঠি। যত পড়ি তার চেয়ে না পড়ি অনেক বেশি। বিছানায় ঢুকে এতক্ষণ পরে পাওয়া যায় একটুখানি পোড়ো সময়। সেখানে শুনতে শুনতে শেষ হতে পায় না। রাজপুত্তুর চলেছে তেপান্তর মাঠে। আজ এইটুকুই। নমস্কার।